থ্যাঙ্কস মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ফ্রেজেস, ক্লজেস এবং সেন্টেন্সেস। আজকের এই ইংলিশ গ্রামার লেসনে আমরা শিখব ফ্রেজ কাকে বলে, ক্লজ কাকে বলে এবং সেন্টেন্স কাকে বলে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর যদি তোমরা স্কিপ করো তাহলে কিন্তু ফ্রেজ, ক্লজ এবং সেন্টেন্স সম্পর্কে জানতে পারবে না। আর যারা আমার এই চ্যানেলে নতুন, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো শুরু করা যাক আজকের লেসন ফ্রেজেস, ক্লজেস, সেন্টেন্সেস, ক্লাস 7 চ্যাপ্টার 1। ফ্রেজ কাকে বলে, ক্লজ কাকে বলে এবং তারপর সেন্টেন্স কাকে বলে, এই তিনটে বিষয় আজকে এই ক্লাসে আমরা শিখব এবং এক্সাম্পল দিয়ে কিন্তু তোমাদেরকে আমি শেখাবো। আবারও বলছি, তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না বা টেনে টেনে দেখবে না। যদি ভালো না লাগে তাহলে তোমরা দেখো না, কিন্তু কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু এই লেসনটা বুঝতে পারবে না, এই যে ইংলিশ গ্রামার লেসনটা কিন্তু বুঝতে পারবে না। চলো লেটস গেট স্টার্টেড। আমি একটা এক্সাম্পল নিয়েছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে। নাম্বার 1 এক্সাম্পলটা কি নিয়েছি দেখো তো। The boy is sleeping in the room. The boy is sleeping in the room. বালকটা ঘরের মধ্যে ঘুমাচ্ছে। এটা একটা বাক্য। কেন বাক্য? বাক্য কাকে বলে? What is the definition of sentence? A sentence is a group of words having a complete sense is called sentence. বাক্য হলো শব্দের সমষ্টি যার একটা অর্থ আছে। এখানে দেখো, the boy is sleeping in the room, বালকটি ঘরে ঘুমাচ্ছে। এই বাক্যটার মধ্যে দেখো, the boy is sleeping in the room, এগুলো সব এক একটা ওয়ার্ডস। এই বাক্যের মধ্যে এতগুলো ওয়ার্ডস কিন্তু ভরা আছে। এবং তারপর কি, বাক্য হতে হলে কন্ডিশনটা কি? A sentence must be a group of words and it contains a meaning. শুধু গ্রুপ অফ ওয়ার্ডস হলে কিন্তু বাক্য হবে না, তার সঙ্গে কি হতে হবে? তার সঙ্গে অবশ্যই সেই গ্রুপ অফ ওয়ার্ডস কে একটা অর্থ প্রকাশ করতে হবে, তবে সেটা বাক্য হবে, তাই না? এখানে দেখো, the boy is sleeping in the room, এখানে যে ওয়ার্ডস গুলো আছে একটা অর্থ প্রকাশ করছে। the boy is sleeping in the room, ছেলেটি ঘরে ঘুমোচ্ছে। অর্থের দিক দিয়ে ঠিক আছে, অর্থটা পুরো ক্লিয়ার, তাই না? আমরা এবার এই যে বড় বাক্যটাকে বিশ্লেষণ করলে কিন্তু আমরা এই ফ্রেজ এবং ক্লজেস পেয়ে যাব। তার আগে একটু বলে নেই যে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ফ্রেজেস। ফ্রেজ কাকে বলে? A phrase is also a group of words but having no meaning, having no subject, no predicate, that is called phrases. তাহলে ফ্রেজ এটা একটা কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস, কয়েকটা ওয়ার্ডের সমষ্টি। ইট হ্যাজ নো মিনিং, অর্থ নেই। আর কি, ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো প্রেডিকেট থাকবে না, তাকে আমরা ফ্রেজ বলবো, তাই না? দেখো, তাহলে আমরা যেটা ফ্রেজ বলছি, ফ্রেজ মানে নো সাবজেক্ট, নো প্রেডিকেট, তার মধ্যে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো প্রেডিকেট থাকবে না এবং সেটা কোনো অর্থ বহন করবে না। আমরা তাকে কি বলবো? ফ্রেজেস। যেমন ধরো, ইন দা মর্নিং, এটা একটা ফ্রেজ। ডাউন দা স্ট্রিট, এটা একটা ফ্রেজ। কেন? দেখো, আমরা যদি ইন দা মর্নিং এটাকে বিশ্লেষণ করি, দেখো ইন দি মর্নিং, এই তিনটে ওয়ার্ড নিয়ে এই যে ফ্রেজটা ইন দা মর্নিং কিন্তু এটা গঠিত হয়েছে, কিন্তু এর মধ্যে কোনো সাবজেক্ট নেই, কোনো ভার্ব নেই। এবং ইন দা মর্নিং এটা কিন্তু কমপ্লিট অর্থ বহন করছে না, তাহলে এটাকে আমরা কি বলছি? ফ্রেজ। তাহলে ফ্রেজ মানে কি? ফ্রেজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস
একটা শব্দের সমষ্টি, কিন্তু এর কোনো অর্থ থাকবে না। আর কি ফ্রেজের মধ্যে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে শোনো, ফ্রেজের আরেকটা বৈশিষ্ট্য কি, ফ্রেজের মধ্যে নো সাবজেক্ট নো প্রেডিকেট, কোনো সাবজেক্টও থাকবে না, কোনো প্রেডিকেটও থাকবে না। দেখো আমি যে বাক্যটা নিয়েছিলাম, দ্য বয় ইজ স্লিপিং ইন দ্য রুম, এই বাক্যে দেখো এই যে অংশটা ইন দ্য রুম, ইন দ্য রুম ঘরের মধ্যে, আমরা এই অংশটাকে কি বলবো, ফ্রেজ বলবো। এই অংশটাকে আমরা বলবো ফ্রেজ, এই অংশকে আমরা বলবো কি ফ্রেজ। কেন? এবার চলো আমরা ফ্রেজের যে সংজ্ঞা, সে সঙ্গে সঙ্গে মিলিয়ে দেখি। ইন দ্য রুম, এটা কেন ফ্রেজ? দেখো ইন দ্য রুম এর মধ্যে ইন, দি এবং রুম এই তিনটে ওয়ার্ডস মিলে হয়েছে ইন দ্য রুম। দেখো ইন দ্য রুম মধ্যে কোনো সাবজেক্টও নেই, কোনো ভার্বও নেই, কোনো প্রেডিকেটও নেই, তাই না? আর এটা কোনো অর্থ বহন করে না। ইন দ্য রুম ঘরের মধ্যে, এটা কোনো কমপ্লিট অর্থ বহন করছে না, তাই না? অর্থের জন্য কারো উপরে ডিপেন্ড থাকতে হচ্ছে। আর কি এর মধ্যে কোনো সাবজেক্টও নেই, কোনো প্রেডিকেটও নেই। সে কারণে এই যে বড় বাক্যটা, দ্য বয় ইজ স্লিপিং ইন দ্য রুম, এই বাক্যে ইন দ্য রুম আমরা এই অংশটাকে কি বলবো, ফ্রেজ। তাহলে ফ্রেজ হচ্ছে এই গ্রুপ অফ ওয়ার্ডস, আর কি নো সাবজেক্ট নো প্রেডিকেট, আর কি ইট ডাজ নট মেক এ কমপ্লিট সেন্স। একটা ফ্রেজ পুরোপুরি সম্পূর্ণ অর্থ প্রদান করে না, সেন্সটাকে বোঝায় কিন্তু পুরোপুরি অর্থটাকে বোঝায় না। এবার দেখো আমরা চলে যাব ক্লজ। ক্লজ কি? ক্লজ ইজ অলসো এ গ্রুপ অফ ওয়ার্ডস, clause is also a group of words but it has a subject and it has a predicate. পার্থক্যটা কি? ফ্রেজ এটা গ্রুপ অফ ওয়ার্ডস, ক্লজ এটা গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজ কি করছে? ফ্রেজের মধ্যে দেখো নো সাবজেক্ট নো প্রেডিকেট। যখন আমরা ক্লজ বলবো তার মধ্যে সাবজেক্ট থাকবে এবং প্রেডিকেট থাকবে, এবং ক্লজ কি করে, এও কিন্তু সেন্স তৈরি করে, কিন্তু অর্থটা প্রকাশ করার জন্য অন্য আরেকটা ক্লজের উপরে ডিপেন্ডেন্ট হতে হয়, অন্য একটা বাক্যের উপর বা অন্য কোনো ক্লজের উপরে ডিপেন্ড হতে হয় ক্লজকে অর্থটাকে পরিপূর্ণ করার জন্য। তাহলে আমরা দেখি এই যে বাক্যটা দ্য বয় ইজ স্লিপিং ইন দ্য রুম, এই বাক্যটা দেখো দ্য বয় ইজ স্লিপিং, এই যে অংশটা ভালো করে লক্ষ্য করো, দ্য বয় ইজ স্লিপিং এই যে অংশটা, আমরা এই অংশটাকে বলবো ক্লজ। কেন বলবো? ডেফিনিশনটা বিশ্লেষণ করে আমি দেখি কেন বলছি দ্য বয় ইজ স্লিপিং, এই অংশটা আমরা কেন বলছি এটা একটা ক্লজ। দেখো আমি কি বলেছি, a clause is also a group of words। দেখো এই যে অংশটা দ্য বয় ইজ স্লিপিং, এই অংশে দি বয় ইজ স্লিপিং, এগুলোর সঙ্গে কি ওয়ার্ডস। তাহলে a clause is a group of words, ঠিক আছে। তারপরে কি ক্লজের মধ্যে কি থাকছে, সাবজেক্ট থাকছে। দেখো এই বাক্যে দি বয়টা কি সাবজেক্ট, আর দেখো ইজ স্লিপিং এই অংশটা কি প্রেডিকেট। তাহলে ক্লজের মধ্যে আমরা সাবজেক্টও পেয়ে যাচ্ছি এবং কি প্রেডিকেট। এবার দেখো এই যে অংশটা দ্য বয় ইজ স্লিপিং, বালকটা ঘুমোচ্ছে, দেখো একটা অর্থ দিচ্ছে কিন্তু। কেন? দ্য বয় ইজ স্লিপিং এটাকে আমরা মেন ক্লজ বলি, প্রিন্সিপাল ক্লজ বলছি, এটা অর্থ প্রদান করে, তাই না? আবার অনেক ক্ষেত্রে কি হয়, যেটা সাবঅর্ডিনেট ক্লজ তাকে অর্থের জন্য মেন ক্লজের উপরে ডিপেন্ডেন্ট হতে হয়। তাহলে যে মূল বিষয় ফ্রেজ এবং ক্লজকে নিয়ে, ফ্রেজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস, ক্লজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস, ক্লজের মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট থাকছে, কিন্তু ফ্রেজের মধ্যে নো সাবজেক্ট নো প্রেডিকেট। ফ্রেজ সেন্স দেখায় কিন্তু কমপ্লিট সেন্স তৈরি করে না। ক্লজ সেন্স দেয় এবং পুরো সেন্সের জন্য অন্য কোনো ক্লজের উপরে ডিপেন্ডেন্ট। তাহলে এই যে পুরো অংশটা দ্য বয় ইজ স্লিপিং ইন দ্য রুম, এই টোটাল অংশটাকে আমরা কি বলবো, সেন্টেন্স বলবো। আমাদের আলোচনা বিষয় কি ছিল, ফ্রেজ, ক্লজেস এন্ড সেন্টেন্সেস। তাহলে এই যে পুরো অংশটা দ্য বয় ইজ স্লিপিং ইন দ্য রুম, এই পুরো অংশটাকে আমরা কি বলছি, আমরা অবশ্যই কি বলবো, এটাকে সেন্টেন্স বলবো, তাই না? এবার দেখো আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি যে কোনটা ফ্রেজ এবং কোনটা ক্লজ। দেখো নাম্বার 2টা দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট,
দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দেখো ইন দ্য ইস্ট, ইন দ্য ইস্ট পূর্ব দিকে, এটা কি ফ্রেজ, নো সাবজেক্ট নো প্রেডিকেট। আমাকে আইডেন্টিফাই করতে হবে কি এর মধ্যে কোনো সাবজেক্ট নেই, কোনো প্রেডিকেট নেই, আছে কি জাস্ট গ্রুপ অফ ওয়ার্ডস। কিন্তু এই যে অংশটা দ্য সান রাইজেস, দেখো এর মধ্যে কোনো সাবজেক্ট, দ্য সান রাইজেস দেখো প্রেডিকেট, এর মধ্যে ভার্ব ভরা আছে, তাই না? তাহলে দ্য সান রাইজেস এটাকে আমরা কি ক্লজ বলবো, এবং এই ক্লজটার নাম হচ্ছে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। যেটা তোমরা আমার ক্লজের লেসনে গিয়ে দেখতে পারো ক্লজ সম্পর্কে কি বলা আছে। আর এই যে অংশটা ইন দ্য ইস্ট আমরা কি বলবো ফ্রেজ, এর মধ্যে নো সাবজেক্ট নো প্রেডিকেট। 3 নম্বরটা দেখো আই হ্যাভ এ বুক হুইচ ইজ রেড। দেখো এই বাক্যটাতে আমি কি নিয়েছি, দেখো এখানে দুটো ক্লজ কিন্তু আমি তুলে ধরেছি। দেখো আই হ্যাভ এ বুক, এটা একটা ক্লজ, এটাকে আমরা কি বলছি মেন ক্লজ। যেটা মেন ক্লজ হবে সেটা অর্থের জন্য অন্য কোনো ক্লজের উপরে নির্ভরশীল নয়। বাকি যে অংশটা হুইচ ইজ রেড আমরা এটাকে বলবো সাব ক্লজ। তাহলে ক্লজের অর্থ থাকছে, যেটা মেন ক্লজ সে নিজে নিজে অর্থ প্রকাশ করছে, কিন্তু যেটা সাব ক্লজ সেটাকে অর্থের জন্য অন্য একটা ক্লজের উপরে ডিপেন্ডেন্ট হচ্ছে। তাহলে মূল যে বিষয়বস্তু, এ ক্লজ ইজ এ পার্ট অফ এ লঙ্গার সেন্টেন্স। তার মানে কি বুঝতে পারলাম, দেখো দ্য বয় ইজ স্লিপিং, এটা যদি ক্লজ হয় এই ক্লজটা কোন বাক্যের অংশ, দ্য বয় ইজ স্লিপিং ইন দ্য রুম এই বাক্যের অংশ। তারপরে বলতে পারি এ ক্লজ ইজ এ পার্ট অফ এ বিগার সেন্টেন্স, একটা বড় বাক্যের অংশ হচ্ছে কি ক্লজ। আবার দেখো বাক্যের মধ্যে ফ্রেজও ভরা থাকছে, তাই না? বাক্যের মধ্যে যেমন ক্লজ ভরা থাকছে এবং একই বাক্যের মধ্যে ফ্রেজও ভরা থাকছে, তাই না? তাহলে একটা বাক্যে ক্লজ এবং ফ্রেজকে নিয়ে একটা কমপ্লিট বাক্য কিন্তু তৈরি হয়। আমরা দেখো ফ্রেজ ক্লজ এবং সেন্টেন্সের মধ্যে মিলটা কোন জায়গায়, তিনটে দেখো ফ্রেজ গ্রুপ অফ ওয়ার্ডস, ক্লজ গ্রুপ অফ ওয়ার্ডস, সেন্টেন্স গ্রুপ অফ ওয়ার্ডস, তিনটে কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস। পার্থক্য কিসে, ফ্রেজে নো সাবজেক্ট নো প্রেডিকেট, আর দেখো ক্লজে সাবজেক্ট প্রেডিকেট আছে, এবং সেন্টেন্সে অবশ্য এসভিও সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু থাকবে। তাহলে খুব সোজা বিষয় ফ্রেজ ক্লজেস এন্ড সেন্টেন্সেস। এখানে দেখো আমি কিছু ক্লজ দিয়েছি, তো আই এম সিঙ্গিং এটা একটা ক্লজ, অর্থ প্রকাশ করছে। হু ইজ মাই ফ্রেন্ড এটা একটা ক্লজ, এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। কেন সাবঅর্ডিনেট ক্লজ, এই ক্লজটা অর্থের জন্য অন্য একটা ক্লজের উপরে ডিপেন্ডেন্ট, সে কারণে একে কি বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস আজকের এই রিলেশন ফ্রেজ ক্লজ এবং সেন্টেন্সের উপরে তোমরা বুঝতে পেরেছো। আজকের এই লেসনের ব্যাপারে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, আমি ইনশাআল্লাহ রিপ্লাই করব। এবং আবারও বলছি যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দাও, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আবার নেক্সট ক্লাবে অবশ্য নতুন ভিডিও নিয়ে আসবো। দ্যাটস অল ফ্রম দি নলেজ হাব প্রো।